أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আমরা গতকালকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করছিলাম। প্রশ্ন উত্তরের ধারাবাহিকতায় অনেকে মোটামুটি ভালো আনসার করতে পারছেন, অনেকে পারেন নাই। এখন যারা পারেন নাই এটা হচ্ছে আপনারাই এটা বিবেচনা করবেন যে আপনারা কতটুকু সময় দিচ্ছেন পদোন্নতির জন্য। ঠিক আছে, এই যে আজকে দেখেন 1800 কত পর্যন্ত জানি অলরেডি পদোন্নতি হয়েছে কনস্টেবল থেকে এএসআই। কনস্টেবল থেকে এএসআই 1800 1969। 1969 পর্যন্ত অলরেডি মনে হয় যে পদোন্নতি হয়েছে। আর যে কয়েকটা পদোন্নতি আছে 2300 পর্যন্ত যাইতে, এগুলো এই বছর পদোন্নতি হইয়াও দেখা যাবে যে এমনও হইতে পারে যে কর্তৃপক্ষ যে কোনো সময় একটা অন্তর্বর্তীকালীন পরীক্ষা নিতে পারেন। এটা মাথায় রাখবেন, কারণ অন্তর্বর্তীকালীন একটা পদোন্নতি পরীক্ষা একটা হওয়ার সম্ভাবনা আছে। অতএব ওই প্রিপারেশন নিয়েই আপনারা থাকবেন। যদি আপনারা যদি একান্তই দেন তাহলে এটা হচ্ছে আপনাদের ব্যর্থতা। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে পদোন্নতি দান করুক। আল্লাহর কাছে আমরা এটাই দোয়া করি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে গত ক্লাসে 414 পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব 415 থেকে, যেটা হচ্ছে কি প্রতারণা সম্পর্কিত। তাহলে 415 দ্বারা হচ্ছে প্রতারণার স্যার, সংজ্ঞা। একটা কথা বলা ছিল স্যার। জি বলেন। স্যার, ওই মধ্যবর্তী পরীক্ষা ভাই আপনার কথাটা আসে নাই, সম্ভাবনা। আপনার কথাটা আসে নাই ভাই, নেটওয়ার্ক সমস্যা। আপনার নেটে প্রবলেম করতেছে, আপনার কথাটা আসে নাই এস এম আহমেদ ভাই। এস অনেকেই বলতেছিল যে হবে হবে এরকম পরীক্ষাটা কি এস হওয়ার এম সম্ভাবনা আহমেদ কত? ভাই, আপনার নেটে সমস্যা করতেছে, আপনার কথা আসতেছে না। আপনার মনে হয় নেটে সমস্যা ভাই। আচ্ছা, যদি আপনার নেট পরবর্তীতে ক্লিয়ার হয় তাহলে একটু বলবেন, সমস্যা নেই। তাহলে 415 দ্বারা হচ্ছে প্রতারণার সংজ্ঞা। প্রতারণার সংজ্ঞা কি মূলত হচ্ছে প্রতারণার কোনো সংজ্ঞাই নাই, বইয়ের মধ্যে কোনো প্রতারণার সংজ্ঞা দেওয়াই নাই। যেটা দেওয়া আছে এটা হচ্ছে কি একটু বোঝানোর জন্য যেগুলা করা হয় আর কি। মূলত কোনো স্পেসিফিকলি ভাবে ওই রকম যে প্রতারণা বলতে কি বোঝায়, কি করলে প্রতারণা হয়, ওই রকম কোনো কিছু দেওয়া নাই। তবে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য প্রতারণার একটা সংজ্ঞা দেওয়া আছে। যে তাহলে এখন প্রতারণার সংজ্ঞাটা কি আমরা সেটা বলি। যেই ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দিয়ে ফাঁকি দিয়ে অসাধুভাবে কোনো সম্পত্তি সংরক্ষণের জন্য বা প্ররোচনা দেয়, কোনো সম্পত্তি সংরক্ষণের জন্য প্ররোচনা দেয়, এবং উক্ত ব্যক্তি কি করে তার এই প্ররোচনার ফলে কাজটা করে বা বিরত রাখে, তাহলে সেই ব্যক্তির কি হয়, প্রতারণা হয়েছে বলে গণ্য হবে। তাহলে এটার যদি না আমরা আরেকটু স্পেসিফিকলি ভাবে বলি তাহলে সেটা কি হবে, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে প্রতারণার উদ্দেশ্যে অসাধুভাবে কোনো সম্পত্তির জন্য প্ররোচনা দেয়, এবং এই প্ররোচনার ফলে যখন উক্ত ব্যক্তি উক্ত কাজটা করে বা করা হইতে বিরত থাকে, এবং এই বিরত থাকার ফলে তার দেহ মন সুনাম বা সম্পত্তির ক্ষতি বা অনিষ্ট সাধন হয়, সেই ব্যক্তি প্রতারণা বলে গণ্য হবে। তাহলে সেই ব্যক্তির কার্যটা কি হবে, প্রতারণা হিসেবে গণ্য হবে। এটা কি বোঝা গেল সংজ্ঞাটা? বুঝলে বলবেন বুঝছি, না বুঝলে বলবেন যে বুঝি নাই। তাহলে রিপিট করব, যত সংক্ষেপে বলা যায় তত সংক্ষেপে বলবো। আরেকবার বলেন স্যার। হ্যাঁ, বলবেন যে এটা বুঝি নাই বা বুঝছি এরকম বলবেন, তাহলে জিনিসটা
ক্লিয়ার করা যায়। উদাহরণ দেই আগে, তারপরে এটা সংক্ষিপ্ত বলবো। যেমন সেন্টু মিয়া হেলালুজ্জামানকে একটা বিষয় প্ররোচনা দিল। যে প্ররোচনাটা কি দিল? যে একটা সম্পত্তি, যে একটা সম্পত্তির জন্য প্ররোচনা দিল। এই প্ররোচনার ফলে হেলালুজ্জামান কি করলো? উক্ত কাজটা করলো অথবা করা থেকে বিরত থাকলো। কিন্তু তার এই যে কাজটা করা বা করা থেকে বিরত থাকার ফলে অন্য একজন ব্যক্তির কি হইল? দেহ মন সুনামের ক্ষতি হইল বা অনিষ্ট হইল। এই হওয়ার কারণে এটা কি হবে? প্রতারণা হবে। উদাহরণ দিলাম, তাহলে এখন আমরা একটু সংজ্ঞাতে যাই। যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি সংরক্ষণের জন্য প্ররোচনা দেয়, প্রতারণার উদ্দেশ্যে প্ররোচনা দেয়, এবং এই প্ররোচনার ফলে কি করে? যেই ব্যক্তিকে প্ররোচনা দিয়েছে সেই ব্যক্তি উক্ত কাজটা করে বা করা থেকে বিরত থাকে, থাকার ফলে তার দেহ মন সুনামের ক্ষতি হয়, তাহলে উক্ত ব্যক্তির এই প্ররোচনা বা কার্যটা কি হবে? প্রতারণা হিসেবে গণ্য হবে। আর যদি আরো সংক্ষেপে আপনি বলতে চান, তাহলে এক কথায় বলবেন, যখন কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে অসাধুভাবে কোনো কাজ করে বা করা থেকে বিরত রাখে, তাহলে সেই ব্যক্তি প্রতারণা করেছে বলে গণ্য হবে। এখন আপনারা যেটা ভালো মনে হয় সেটা নিবেন। 4টা ভাবে বললাম। এখন ক্লিয়ার হয়েছে প্রতারণার সংজ্ঞা? ঠিক আছে, তাহলে 415 হইলো প্রতারণার সংজ্ঞা। তাহলে প্রতারণার শাস্তি কত? 417 ধারা। 415 প্রতারণার সংজ্ঞা, 417 হচ্ছে প্রতারণার শাস্তি। 416 হচ্ছে অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করা। অপরের রূপ অর্থাৎ কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির পরিচয় দিয়ে বা এমন বান করে যেটা কি করে সেই ব্যক্তির পরিচয় হিসেবে গণ্য হয়, তাহলে সেই ব্যক্তি অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করে বলে গণ্য হবে। অন্যের রূপ ধারণ করা, এর আগে আমরা কত দ্বারা পড়ছিলাম? 170 স্যার। জি, 170 দাদা। 70। 170 এটা হচ্ছে সরকারি কর্মচারীর পরিচয় দেওয়া। এরপরে আরেকটা দ্বারা পড়ছিলাম না? প্রথমে হচ্ছে পড়ছিলাম অপরের রূপ ধারণ করা 140, তারপরে পড়ছিলাম 170, তারপরে পড়ছিলাম 171, তারপরে আরেকটা দ্বারা পড়ছিলাম, এই দ্বারাটা কত? 205। এরপরে এই যে এখন পড়লাম 216 দ্বারা অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করা। যখন এই যে 16 দ্বারা অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করবে, তখন তার শাস্তি হবে কত দ্বারায়? 419 দ্বারায়। 419 দ্বারা হবে তার শাস্তি। তাহলে 415 হচ্ছে প্রতারণার সংজ্ঞা, 417 দ্বারা প্রতারণার শাস্তি। 416 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণা করা, 419 অপরের রূপ ধারণ পূর্বক প্রতারণার শাস্তি। তাহলে এখন মাঝখানে রইল কত? 418 দ্বারা। 118। তাহলে 418 এটা কাকে দিবেন? 418। সহজভাবে একজনকে দিয়ে দেন। যেমন আমরা আগে পড়িয়ে আইছি না, চাকর কেরানি, এইরকম দিয়ে দিবেন সহজভাবে, যে যেটার যার কাছে তার স্বার্থ সংরক্ষণ আছে সেই ব্যক্তি কর্তৃক যদি প্রতারণা করে। যেমন এটা চাকর হইতে পারে, কেরানি হইতে পারে, ম্যানেজার হইতে পারে, অথবা ভাই বন্ধু আত্মীয় স্বজন যার কাছে সে এটা তার স্বার্থটা নিহিত থাকে, সেই ব্যক্তি যখন প্রতারণা করবে তার শাস্তি হবে 418 দ্বারা। এই জন্য এটারে আপনারা সহজভাবে মনে রাখবেন, সেটা হচ্ছে কি? চাকর কেরানি ম্যানেজার কর্তৃক। কারণ বইয়ে বলা আছে হচ্ছে অপরাধীর সাথে যে ব্যক্তি স্বার্থ রক্ষা করতে বাধ্য, অর্থাৎ আমি যদি আপনার স্বার্থ রক্ষা করতে বাধ্য হই, সেটা আমি না করে কি করলাম? নিজে প্রতারণা করলাম, তাহলে সেই ক্ষেত্রে আমার শাস্তি হবে 418 দ্বারা। কিন্তু এত কিছু মনে না রেখে আমরা কি করব?
চাকর কেরানি ম্যানেজার কর্তৃক, এইভাবে মনে রাখলে জিনিসটা সহজে মনে থাকবে। 418 দ্বারা হচ্ছে তার শাস্তি। সে কি করছে? জানিয়া শুনিয়াও যখন সে উক্ত ব্যক্তির সাথে প্রতারণা করবে তখন তার শাস্তি হবে 418 দ্বারা। তাহলে 415 দ্বারা পড়লাম প্রতারণার সংজ্ঞা, 417 দ্বারা প্রতারণার শাস্তি, 416 দ্বারা অন্যের রূপ ধারণ পূর্বক প্রতারণা, 419 দ্বারা অন্যের রূপ ধারণ পূর্বক প্রতারণার শাস্তি, 418 দ্বারা চাকর কেরানি ম্যানেজার কর্তৃক বা যার উপর তার স্বার্থ সংরক্ষণ আছে সেই ব্যক্তি কর্তৃক প্রতারণা করলে তার শাস্তি হচ্ছে 418 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 420 দ্বারা প্রতারণা বা সম্পত্তি অর্পণ করার জন্য অসাধুভাবে প্রবৃত্ত করা। প্রতারণা বা সম্পত্তি অর্পণের জন্য প্রতারণামূলক ভাবে অসাধুভাবে প্রবৃত্ত করা। যেমন এটা কি, এই প্রতারণা বা সম্পত্তি অর্পণ এটা কি হইতে পারে? টাকা, কোনো বস্তু, কোনো দলিল, এরকম কোনো কিছু, না মূল্যবান জামানত, নাকি সম্পত্তি? কথা বলেন, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। টাকা। সম্পত্তি নাকি স্যার? এটা শুধু টাকা না, এটা সম্পত্তি হবে, মূল্যবান জামানত হবে, কোনো বস্তুও হইতে পারে। ঠিক আছে? যদি এইরকম কি যেটার মাধ্যমে সে অন্যর কোনো ক্ষতি করতে পারে, তাহলে সেটাই যদি তখন তাকে প্রদানের জন্য প্ররোচনা দেয় তাহলে তার শাস্তি হবে 420 দ্বারা। যেমন আমরা বেশিরভাগ ব্যবহার করি হচ্ছে টাকার ক্ষেত্রে, যে এখন টাকার ক্ষেত্রে যে আমরা ব্যবহার করি কিন্তু আমরা বিষয়টা বুঝি না 420টা কিভাবে এটা ব্যবহার করতে হয়। কোনো ব্যক্তি যখন প্রতারণা করে বা ফাঁকি দিয়ে কোনো সম্পত্তি, মূল্যবান জামানত, শিলমোহরকৃত কোনো বস্তু প্রস্তুত, পরিবর্তন, সম্পূর্ণ বা আংশিকভাবে বিনষ্ট করার জন্য প্রভাবিত করে, সেই ব্যক্তির শাস্তি হবে কি 420 দ্বারায়। কোনো সম্পত্তি, মূল্যবান জামানত, শিলমোহরকৃত কোনো বস্তু প্রস্তুত, পরিবর্তন, সম্পূর্ণ বা আংশিক বিনষ্ট করার জন্য প্রভাবিত করে, সেই ব্যক্তির শাস্তি হবে 420 দ্বারায়। এখন আমরা যদি টাকার ক্ষেত্রে নেই তাহলে টাকাটা কিভাবে হবে? যেমন আপনাকে আমি এককালীন দিলাম হচ্ছে টাকা 1 লক্ষ টাকা, এটার জন্য কি 420 আসবে? কথা বলেন। আসবে স্যার, আসবে। জি না, এককালীন কোনো টাকার জন্য 420 আসবে না। এখন একটা উদাহরণ দিই। এএসআই আরিফ সেন্টু মিয়াকে বলল যে আপনাকে একটা সরকারি চাকরি দেব, টাকা 5 লাখ দেন। সেন্টু মিয়া বলল যে ঠিক আছে, আপনাকে টাকা 5 লাখ দিলাম। দিল। দেওয়ার পরে কিছুদিন যাওয়ার পরে এএসআই আরিফ আবার সেন্টু মিয়াকে বলল যে ভাই আপনার ফাইল এটা স্যারের টেবিলে আটকে রয়েছে, আপনি টাকা আরো 1 লাখ দেন, দিলে আপনার এটা দ্রুত ছাড়া হবে। আপনি আবার দিলেন 1 লাখ। দেওয়ার পরে বলল যে ভাই আপনার এই ফাইলটা এখন একবারে সিনিয়র পর্যায়ে আটকে আছে, ওই জায়গার মধ্যে একটা সই লাগে, এখন তো স্যারকে যদি খুশি না করি তাহলে আপনার এটা সিগনেচার হচ্ছে না। তখন আপনি দিলেন আরো 1 লাখ টাকা। এই যে আপনার কাছ থেকে সে কি করতেছে, একটা চাকরি দিবে বলে পর্যায়ক্রমে একটার পর একটা, একটার পর একটা যে আপনার কাছ থেকে যে ফাঁকি দিয়ে টাকাটা নিচ্ছে, এই জন্য ব্যবহার হবে 420। যখন কোন লেনদেন বা মূল্যবান জামানত পর্যায়ক্রমে 2 থেকে 3 বার 4 বার অর্থাৎ পর্যায়ক্রমে আপনাকে কাছ থেকে টাকাটা নিবে, তখন তার শাস্তি হবে 420-এ। আর যদি আপনাকে শুধু এককালীন ভাবে আপনি টাকা দেন তাহলে সেই ক্ষেত্রে শাস্তি হবে 417। বোঝা গেল? আপনি এককালীন মনে করেন যে টাকা 5 লাখ দিয়া শেষ, এরপরে সে আপনার কাছে আর টাকা চায় নাই, এখন এই টাকাটা আপনি নিতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনার ওই অপরাধী শাস্তি হবে 417 দ্বারায়। আর যখন আপনাকে সে কি করবে, একটার পর একটা মিথ্যা তথ্য দিবে, মিথ্যা ফাঁকি দিবে, মিথ্যা তথ্য দিয়ে আপনার কাছ থেকে অর্থটা নিবে, মূল্যবান জামানত নিবে, সম্পত্তি নিবে, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 420 দ্বারা। বোঝা গেল? আমি একটু ক্লাসটা কি রেকর্ড হচ্ছে তোমার? দেলোয়ার ক্লাসে রেকর্ড হচ্ছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা কি রেকর্ড হচ্ছে তোমার? জি স্যার, রেকর্ড হচ্ছে স্যার। আচ্ছা, আমি 1 মিনিট সময় নিই তাহলে। স্যার একটু আমি প্রথমে হচ্ছে পরিচয় করে তোমার। দিই, এই আপনারা সবাই একটু আচ্ছা, দেখেন। এই যে আমাদের ক্লাসে আজকে যুক্ত হয়েছেন স্যার হচ্ছেন মুস্তাফিজ এক্সামের স্বত্বাধিকারী, মুস্তাফিজ স্যার, সাব ইন্সপেক্টর। মূলত এই যে আমি আপনাদের সাথে যে ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে স্যারের অনুপ্রেরণায় আমি আপনাদের সাথে নেওয়া। আমার বিভাগীয় পদোন্নতি পরীক্ষার পর স্যারই আমাকে বললেন যে দেলোয়ার, তুমি সবার সাথে তোমার জ্ঞানটা বিতরণ করো। সেই জন্যই আমি আজকে এই আপনাদের সাথে কথা বলতেছি। ঠিক আছে স্যার, যেহেতু আর সুযোগ নিয়ে চলে আসছেন, এই জন্য স্যারকে ধন্যবাদ। স্যার একটু প্লিজ স্যার বলেন। আমি আমি বেশি সময় নিব না। ধন্যবাদ তোমাকে। একটু মানে সবাইকে একটু মিউট করে দেওয়া যায়? একটু মিউট আপনার মিউট হন, সেন্টু মিয়া একটু মিউট হন তো ভাই। মিউট আমার এখন তো করা যাচ্ছে, অসুবিধা নাই। আমি আমি ক্লাস নিতেছিলাম, আমাদের ক্লাসটা প্যানেল কোড ধরছি তো, ওদের 106 পর্যন্ত শেষ করে আমি তোমাকে কংগ্রেচুলেশন জানাইছি আমাদের গ্রুপেও, এবং তোমার বিষয়টা আমাদের গ্রুপেও জানাইছি। অনেকে তোমাকে চিনে নাই, চিনে না চেনার কারণ আছে, কারণ আমাদের ক্লাসটা শেষ করে আমরা নতুন একটা ব্যাচ শুরু করছি। একেবারে স্যার নতুন, এরা 2-4 জন সিনিয়র হতে পারে। আমরা নিয়ে আসবো, তোমাদের ক্লাসে নিয়ে আসবো আমরা। আমি অপেক্ষায় ছিলাম তোমার প্রমোশনটার জন্য। আর একটা বড় কথা হচ্ছে তোমাকে শুভকামনার এখানে অগ্রিম তো আগেই দিয়ে রাখছি, যেদিন থেকে তুমি স্যার আমার স্যার কাছে ক্লাস করছো, পড়াশোনার ধরন। আমি তোমাকে আমার অ্যাডমিন হিসেবে আমার তুমি ছাড়া আর কেউ অ্যাডমিন যারা ছিল কনস্টেবল ছিল। আর মানে এটা আহ, মন থেকেই বলি, আহ, অনেক দূর এগিয়ে যাও, সবচেয়ে বড় কথা হচ্ছে। আর আমি তো তোমাকে বলছি যে তোমার যে মোটামুটি যে যতটুকু পারফরমেন্স ইনশাল্লাহ দরকার আছে বাংলাদেশে, আমরা যদি তোমার যারা যদি এগিয়ে না আসে, কথা না বলে, তাহলে কিন্তু কে কথা বলবে? তো স্যার এটা স্যার ধারাবাহিকভাবে ঠিক রাখো। আর আমরা ইনশাল্লাহ সামনে আমরা এই যে আগামী মাসে তোমাকে নিয়ে আসবো আমাদের ক্লাসগুলো করানোর জন্য। সপ্তাহ চেষ্টা করবো 1টা 2টা করার জন্য। আর আমি সম্ভবত ডিসি কোর্সে চলে যাবো, তো 1-2 মাসের ভিতর যদি যাই, ক্লাসগুলোতে আমি টাইম দেওয়া থাকবে, আমরা একটা রুটিন থাকবে সেন্ট্রালি। এখানে আরো এএসআই থাকবে, তাদের সমন্বয়ে তুমি থাকবা। জাস্ট লিঙ্ক দেওয়া থাকবে, আইসা একটু চেষ্টা করবে ক্লাসগুলো নেওয়ার জন্য, ঠিক এবং আছে স্যার। টপিক দেওয়া থাকবে। হ্যাঁ, বিশেষ করে আমার তোমার আগে শুধু পিআরবি জানাই দিবেন স্যার। কার্যকর দিই। হ্যাঁ, একটু জানাই হ্যাঁ, দিবেন স্যার, পিআরবি তাহলে আমাদের ক্লাসের কার্যকর এদেরও এই দিকে অ্যাটেন্ড করে দেবো স্যার। হ্যাঁ, এবং এদেরকে নিয়ে যাবো কম্বাইন ক্লাস করে। লিঙ্কটা দিব তো সেন্ট্রালি, যে যেভাবে আছে, যে যেখান থেকে সে জাস্ট ক্লাস গুলা করে আসে। যেমন অনেক সময় দেখা গেছে তুমি এখানে প্যানেল আলোচনা করতেছো, আমার ক্লাসের ভিতরে লেখা থাকবে সাক্ষ্য আইনে দেখা গেছে 17 থেকে 23 সাপোজ হতে পারে। স্যার তো হ্যাঁ ওখানে গিয়ে তুমি ওই 17 থেকে 23টা এদেরকে বলে নিবা যে এটা একটা কম্বাইন ক্লাস, আজকে অন্তত আপনারা এটা একটু মেনে নেন, এটা একটু বলে দিও। এটা আমি সকলকে আমি অ্যানাউন্স করে দিব। আমি তো থাকবোই, অনেক সময় আমি দেখা রুল শেষ করে 10টার দিকে ক্লাস, তো তখন আমি একটু হয়তো বা আপনাদের কথা বলে নাও চান্স পেতে পারি। যাই হোক, এটা পরে। তবে অনেক শুভকামনা। আর তোমার পুরস্কার তো রয়ে গেছে, এখনো পাঠাইতে পারি নাই। স্যার স্যার আর স্যার আমি ক্লাসে নিয়ে আসতাম তোমাকে, ক্লাসে স্যার সকলে আছে, এখন ক্লাসে ঢুকে গেছিল নিয়ে আসতাম আমি। দেখি কালকেও নিয়ে আসতে পারি তোমাকে, একটু এসে জাস্ট পরিচয় হয়ে যাও, একটু ভালো। আমি খুব খুশি হয়েছি। স্যার স্যার আর থ্যাংক ভালো ইউ একটা স্যার। রেজাল্ট করছো, মানে ভালো রেজাল্ট আর কি। পরিশ্রম করলে যে সফলতার মুখ পাওয়া যায়, এটা হচ্ছে তুমি। আমরাও আসছি, বাইক ক্রমে আসছি, হয়তোবা তোমার আগে পরে। মানে রাস্তা তো একটাই, স্টেজ স্যার স্যার একটাই, আগে পরে আর কি। ইনশাল্লাহ। শুভকামনা রইলো, ক্লাসে ডিস্টার্ব করলাম। না আর স্যার, না স্যার, গ্রুপে থ্যাংক ইউ আরেকটা স্যার। কথা বলি, গ্রুপে দেখলাম তোমার গ্রুপে প্রায় 356 জন মনে হয় ওই অ্যাড হয়ে আছে। স্যার আমার হ্যাঁ গ্রুপে, ওই গ্রুপে 500 কতজন, মাঝে মধ্যে দু একটা বিতর্কিত কথাবার্তা বলে, এর মন খারাপ করো না। আমি যে আমার পক্ষ থেকে কোনো কথা না আসা পর্যন্ত তুমি ধৈর্য ধরবা। হ্যাঁ স্যার আমি স্যার যদি তোমাকে কোনো ডিক্লাইন করি বা কোনো নেগেটিভিটি বা কোনো কথা বলি, এটা তুমি অ্যালাউ করবা। আদারওয়াইজ কোনো এএসআই কনস্টেবল এখানে আমাদের, এখন তুমি সাব ইন্সপেক্টর, স্যার তোমার যে সিনিয়র হতে পারে এখানে আছে কিনা জানি না, তুমি একজন এখন অফিসার, এখন তুমি জুনিয়র, সেটা ডাজন্ট ম্যাটার, কেয়ার করবে। কিন্তু কথা হচ্ছে তুমি একজন অফিসার, তোমার যে সে সিনিয়র, কোন এএসআই তোমার চেয়ে সিনিয়র, তাকে সম্মান করবা। বাট স্যার তুমি তোমার, সে তোমাকে স্যার যদি না বলে এত কোনো সমস্যা নাই, বাট তোমাকে তোমার যেটা সম্মান তুমি পাওয়া। স্যার কারণ স্যার তুমি একজন ইউ আর গোয়িং টু সাব ইন্সপেক্টর হয়ে গেছো কিন্তু। স্যার এই জন্য তোমার যতটা ভ্যালুয়েশন করা, এটা সবাই করবে ইনশাল্লাহ। কথা হচ্ছে, আরেকটা রিকোয়েস্ট থাকবে, ওই গ্রুপে 356 জনে এখন তোমার অনলাইন ক্লাস করতেছে কতজন? 8 জন। 7 জন অসুবিধা 8 জন নাই, স্যার। আমি এরকম 1 জন 2 জন দিয়ে শুরু করছি, এটা কোনো বিষয় না। এটা এই 8 জনই মনে করো যে অনেক ছাত্র, কথা বুঝতে পারছো? এই 8 জনের জন্য শুভকামনা রইলো। আমি দোয়া করি ইনশাল্লাহ এই যারা তোমার হাত ধরছে, যারা তোমার এই পাঞ্জরি হিসেবে তোমাকে বেছে নিচ্ছে, ইনশাল্লাহ কেউ এইখান থেকে নৌকা থেকে বিফলে যাবে না ইনশাল্লাহ, সঠিক পাঞ্জরি ধরছে। আমি মনে করি তোমার কিছু কিছু বিষয়, তোমার কাছেও আমি কিছু কিছু জিনিস নিছি। এটা এজ এ টিচার হিসেবে এটা আমার লক্ষ্য যে আমি নেই, শিখি। হ্যাঁ, এখন থ্যাংক কথা ইউ হচ্ছে স্যার। ওই বাকি যারা আছে এদেরকে কষ্ট করে বলে অ্যানাউন্স করে দিবা যে ভাই আপনারা এত অ্যাড হয়ে অনলাইনে যদি 8 জন থাকে, 8 জনকে নিয়ে একটা গ্রুপ করবা, ওখান থেকে নতুন একটা গ্রুপ করবা, এই 8 জনকে অ্যাড করে রাখবা, ওখান থেকে যদি কেউ আসে ওখান থেকে ট্রান্সফার করবা। তাহলে তোমার অনলাইন স্টুডেন্ট গুলো এরাই একটু বেশি দেয়। এখন দেখা যাচ্ছে তুমি যা দিচ্ছ, যা নিচ্ছ, কিছু স্টুডেন্ট
আমার কথা হচ্ছে জ্ঞান চুরি করে কেউ দৈলি হয় না বা বড় হতে পারে না, কিন্তু কথা হচ্ছে আমাদেরকে ডিস্টার্ব করে। আমাদের হুম। অনেক পিডিএফ কষ্টের, যে তুমি তো জানো যে আমি মডেলের গুলা যতটুকু এই যে কারেকশন করছো, এর ফলটা পাবা, আমি দিব। আমি তো একটু ব্যস্ত আছি, আমি কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ওই গ্রুপে কয়েকজন সারা বাংলাদেশে একটা আমরা অনলাইন বেস ফর্ম করার চেষ্টা করতেছি সফটওয়্যারে। আমি কাজ করতেছি, কাজটা শেষ হোক এরপর নিয়ে নিবো, অসুবিধা নাই। তো মনে করো না যে তোমাকে আমি আলাদা করে নিচ্ছি। ঠিক আছে, কোনো হতাশ স্যার হবে না। স্যার থ্যাংক ইউ স্যার, আমি থ্যাংক ইউ আছি, স্যার। আমি আছি, স্যার আরো কয়েকজন আছে ইনশাল্লাহ। আর সকলের জন্য শুভকামনা রইলো, ভালোবাসা রইলো আমার পক্ষ থেকে। সকল ভালো থাকবে, ঠিক আছে? আসসালামু স্যার আলাইকুম, স্যার বিদায় নিচ্ছি, পরে কথা স্যার হবে। স্যার আসসালামু আলাইকুম আমাদের স্যার। আমাদের পক্ষ হতে স্যার আপনার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ স্যার। হ্যাঁ, ঠিক আছে। সবাই ভালো ক্লাস করুন। ওকে। আপনাকেও ধন্যবাদ স্যার। যাক স্যার, আসলে যে স্যারের গ্রুপে ওই যে আমার লিঙ্কটা দেওয়া থাকে, ঠিক আছে, এই জন্য স্যার মনে করেন যে আজকে সরাসরি ঢুকে গেছে। যাক আলহামদুলিল্লাহ। আসলে এগুলা ভালো লাগে, কারণ কি, যখন আমি একটা কিছু উত্তর দেই, রিপিট দেই, তখন আমার ভুল হইলে কি হয়, আমার সিনিয়র যেমন এই যে স্যার আছেন, আবার ইসা ল হ্যান্ডবুকের সাব ইন্সপেক্টর ইসা, ও আমার ব্যাচমেট, তো সেও আছে আমার গ্রুপে। যখনই আমি কোনো কিছু বলি, যদি এটা আমার মিসিং হয়, তাহলে তারা আবার আমাকে এটা রিপিট দেয় যে তোমার এটা ভুল হয়েছে, এটা কারেকশন দাও। ঠিক আছে, তো এই জন্য মোটামুটি আমি নিজের অনেকটা মনে করি যে আমার যদি ভুল হয়, কারণ ভুল তো মানুষ বলতে হইতেই পারে, তো আমার ভুল হইলে যাতে আমাকে রিমাইন্ডার দেওয়ার মতো লোক আছে, এই জন্য আমি নিজেকে গর্ববোধ মনে করি। যাক থ্যাংক ইউ স্যার, যে আসলে স্যারের সময়টা, মূল্যবান সময়টা দিছে, এই জন্যই। যাক, তো আমরা যেটার মধ্যে আলোচনায় ছিলাম, তো 420 ধারাতে আমরা ছিলাম হচ্ছে যে যখন কি করে একটা প্রতারণা করার উদ্দেশ্যে পর্যায়ক্রমে তার সাথে ফাঁকি দেয় বা প্রতারণার উদ্দেশ্যে অসৎ উপায় অবলম্বন করে, তখন সেটার শাস্তি হবে কি 420 ধারা। তাহলে 417 আর 420 পার্থক্যটা কি বুঝছেন? কথা বলেন। তাহলে জিনিসটা ভুল থাকলে ভুলটা কারেকশন দেওয়া যায়। সঠিক স্যার। 417 হচ্ছে যে এককালীন টাকা নিলে, আর হচ্ছে যে 420 হচ্ছে যে পর্যায়ক্রমে যদি হ্যাঁ, পর্যায়ক্রমে, প্রতারণা অর্থাৎ করে আপনাকে একটার পর বারবার, একটা মিথ্যা তথ্য দিবে, ফাঁকি দিবে, সেই ক্ষেত্রে 420 আসবে। বারবার। হুম। হুম। তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনের 421 দ্বারা পাওনাদারদের মধ্যে বন্টন নিবারণ করতে অসৎ উপায় বা সম্পত্তি অপসারণ বা গোপন করা। পাওনাদারদের মধ্যে, এখন এটা কি বুঝেন যে পাওনাদারদের মধ্যে বন্টন নিবারণ করার জন্য সে কি করে, অপসারণ করে, হস্তান্তর করে, গোপন করে, সেই ক্ষেত্রে তার শাস্তি হচ্ছে 421। এখন এই 421-এর পাওনাদারগণ কারা? এটা কি স্যার ওই যারা ওই যে বিদেশে যাওয়ার উদ্দেশ্যে দালাল করে টিয়া দেয়, এরকম বলে কি হয় না কোনদেরকে? এটা হচ্ছে কি, যেমন আরিফ, দেলোয়ার, হেলাল, রেদওয়ান, নুরুল, 5 জন মিলিয়ে আমরা একটা ব্যবসা দিলাম। 5 জন মিলে একটা ব্যবসা দিলাম। এখন এই ব্যবসা থেকে কি হয়েছে, আমাদের 5 লক্ষ টাকা প্রফিট হয়েছে। এখন যেহেতু এটার অ্যাডমিনের দায়িত্বে আছি আমি, আমি কি করলাম, ওই 4 জনের টাকাটা না দিয়ে আমি নিজেই একা বুক দখল করে দিলাম। সেই ক্ষেত্রে এটা হবে 421। এখানে তাহলে ফাঁকিটা হইলো কি, মানে প্রতারণার মূল কি হইলো? প্রতারণাটা মূলই হচ্ছে আপনারা ফাঁকি দেওয়া, যে আপনারা কি বুঝাইলাম যে এখানে তো ভাই লাভ হয়েছে না, টাকাটা বিভিন্ন খাত দেখাইলাম, এই খাতে খরচ হয়ে গেছে। এই অ্যাডমিন হিসেবে আমি ফাঁকি দিয়ে দিলাম, ঠিক আছে, হ্যাঁ, আমি ফাঁকি দিয়ে লস দিলাম, দেখালাম, লস আমি দেখালাম। লস দেখাইলাম। এই যে মনে করেন সঠিক। যে আপনার পাওনা টাকা আমি কি করলাম, লস দেখাইলাম, কিন্তু প্রফিট হয়েছে কত, 5 লক্ষ টাকা। কিন্তু আপনাদের না দিয়ে, আপনাদের ফাঁকি দিয়ে, আপনাদের সাথে অসৎ উপায় অবলম্বন করে প্রতারণামূলক ভাবে আমি আপনাদেরকে এই সম্পত্তি থেকে বঞ্চিত করলাম। সেই ক্ষেত্রে আমার শাস্তি হবে 421 দ্বারা। ক্লিয়ার? ক্লিয়ার। হ্যাঁ। তারপরে হচ্ছে 422 দ্বারা পাওনাদারগণের ঋণ ফেরত পাইবার বিষয়ে অসৎ উপায় বা প্রতারণা করা। পাওনাদারগণের ঋণ, এখন আপনি কি করছেন, আমার কাছে একটা টাকা পান, ঠিক আছে, আপনি আমার কাছে টাকাটা পান, এখন আমি এই টাকা না দেওয়ার জন্য বাধা দিলাম। আমি কি করলাম, এই পাওনা টাকা না দেওয়ার জন্য বাধা দিলাম, এটা হলো আমার শাস্তি 422। এখন আরিফের কাছে নুরুল ভাই টাকা পায়,
এই নুরুল ভাই এই টাকাটা পাওয়ার জন্য আমি কি করলাম, বাধা দিলাম, তাহলে আমার শাস্তি হচ্ছে 422। তাহলে 422টা কি, যে দুই ব্যক্তির, অর্থাৎ যারা যে পাবে তার সম্পত্তিতেও বাধা দান করা, আবার অন্য কোনো ব্যক্তিও যদি পায় তাহলে সেই ব্যক্তির সম্পত্তিতেও কি করা, বাধা দান করা। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 422। অন্য ব্যক্তি বলতে মানে মালিকানা সে ঋণ পাবে। যেমন আমার কাছে কে পাবে, আরিফুল টাকা পাবে, আমি হ্যাঁ আরিফুলকে হ্যাঁ টাকা দিলাম না, তাকে বাধা প্রদান করলাম। অথবা সেন্টু মিয়াকে বললাম যে আরিফ আমার কাছে টাকা নিতে আসবে, তাকে বাধা দেন। ও আচ্ছা, অপরজনকে দিয়ে। অপরজনকে দিয়েও বাধা দেওয়াইলাম। তাহলে সেন্টু মিয়া যখন হুম। আমার পক্ষ হয়ে আপনাকে এই টাকাটা না দেওয়ার জন্য বাধা প্রদান করবে, তখন সেন্টু মিয়ারও শাস্তি হবে 422, আর আমি যে বাধা দিলাম আমারও শাস্তি হবে 422। সহায়তা। না, সহায়তা না। আচ্ছা, এটা এখন কি করলাম, আমি যদি দুজন। সরাসরি আরিফকে বাধা দেই তাহলে আমি 422। এখন আমি কি হ্যাঁ করলাম, হ্যাঁ, সেন্টু একা। মিয়াকে বাধা দোয়াইলাম, তাহলে সেন্টু মিয়া যাবে 422। বুঝতে পারছি, ওকে। এদের ক্রিটিক্যাল এগুলো একটু। হ্যাঁ, তারপরে হচ্ছে দণ্ডবিধি আইনে 423 দ্বারা মূল্যের অসত্য বর্ণনা সম্বলিত হস্তান্তর দলিল। মূল্যের অসত্য বর্ণনা, এই যে বর্তমানে মনে করেন যে আমাদের মোবাইল কোড যেগুলা চলতেছে ভোক্তা অধিকার আইনের, এটা মনে হয় যে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এইটা। যেমন সে কি করে, এই আড়ত থেকে কিনে হচ্ছে 50 টাকা দিয়ে, ঠিক আছে, কিন্তু দোকানে আইসা এটা বিল দেখায় কত, 200 টাকা। এই যে অসত্য মূল্য যেটা কি করলো, দলিলটা আপনাকে দিল, এই জন্য তার শাস্তি হবে 423 দ্বারা। উদাহরণগুলো মনে রাখবেন। অসত্য মূল্য অর্থাৎ এটার দাম হচ্ছে 5 টাকা, সে কি করলো, এটার মধ্যে আপনাকে হয় বেশি দেখাইলো, 10 টাকা দেখাইলো, অথবা এটা 5 টাকার মূল্য আপনাকে 3 টাকা দেখাইয়ে এই দলিলটা আপনার কাছে হস্তান্তর করলো প্রতারণা বা ফাঁকি দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 423। কিন্তু 423টা হচ্ছে কি, দলিল, এটা মাথায় রাখবেন, কিন্তু এটা হচ্ছে দলিল, অসত্য দলিল, অর্থাৎ এটার মধ্যে যে মূল্যটা লেখা আছে এই মূল্যটা সঠিক না। সেই ক্ষেত্রে তার শাস্তি হবে কি, 423 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনে 424 দ্বারা অসাধুভাবে প্রতারণামূলক ভাবে সম্পত্তি অপসারণ বা গোপন করা। অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে সম্পত্তি গোপন করা। এখন এটার উদাহরণ কি দিবেন, এটার উদাহরণ কি দিবেন, একটা উদাহরণ দেন দেখি আপনারা বুঝেন কিনা, একটা উদাহরণ দেন তো দেখি। অসাধুভাবে বা প্রতারণামূলক ভাবে সম্পত্তি গোপন করা, আমি একটা উদাহরণ দেই, এরপরে আপনাদের কাছ থেকে উদাহরণ নিব। যেমন নুরুল ইসলাম ভাই কি করছে, একটা মোটরসাইকেল জিম্মায় দিয়ে সে 5 লক্ষ টাকা নিয়েছে। কথা বুঝবেন, নুরুল ইসলাম ভাই একটা মোটরসাইকেল জিম্মায় দিয়ে সে 5 লক্ষ টাকা নিয়েছে। এখন আমি তো 5 লক্ষ টাকা পাই, এখন বলছি যে যেহেতু আপনি মোটরসাইকেল জিম্মায় দিছেন, এখন যদি আপনি টাকা না দেন তাহলে মোটরসাইকেলটা নিয়ে চলে যাও, ঠিক আছে। এখন নুরুল ইসলাম ভাই কি করছে, আমার টাকা উঠে তোমার টাকা দেবো তো দেবই না, মোটরসাইকেলও গুম করে দেবো, মোটরসাইকেলটাও লুকাই ফেলছে। এই যে মোটরসাইকেলটা সে লুকাইলো, এই জন্য তার শাস্তি হবে 424 দ্বারা। আনমিউট হো, আরে মানে আনমিউট। টাকা, আচ্ছা, এই যে মোটরসাইকেল যে বিনিময়ে টাকাটা করলো, হুম, মোটরসাইকেল হস্তান্তর হয় নাই। না, মানে সে দেখাইছে কি, যেমন আমরা ওই যে ব্যাংকে থেকে আনি না, যে এই দলিলের হ্যাঁ, কি কয়, জায়গার এগেনস্টে আমি এই 5 জমি। লক্ষ টাকা নিলাম, কিন্তু দলিল জায়গা কি আর সে কি নিয়ে যায়, জায়গা তো আমার থাকে। না না না, তো ঠিক সঠিক, এটা তো কাগজটা নেই। মনে হয় যে স্থাবর সম্পত্তি। এখন প্রস্তাবের মধ্যে যেসব জিনিসগুলো আছে, যেমন দেখা গেছে যে টাকা, দলিল বা দলিলের এগেনস্টে কি করে টাকা নেয়, তখন সে কি করলো, এই দলিলটাই গোপন করে দিল। অথবা মনে করেন যে এটাই হয়েছে। ফ্রিজের এগেনস্টে টাকা নিল, তখন ফ্রিজটাই গুম করে দিল। এই যে সে কি করলো, এই সম্পত্তিটা অপসারণ করলো, সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 424 দ্বারা। বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে এখন আমরা আবার 415-তে যাই। আজকে এই 424 দিয়েই শেষ করব। 415 হচ্ছে প্রতারণার সংজ্ঞা। সেটা কি, প্রতারণা মানে এক কথায় মনে রাখবেন যে ফাঁকি দেওয়ার জন্য।
যখন কোনো ব্যক্তিকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সে কোনো অসৎ উপায় অবলম্বন করবে তখন সেটা কি প্রতারণা। 17 দ্বারা হচ্ছে শাস্তি, 16 দ্বারা হচ্ছে অন্যের বেশভূষা দিয়ে প্রতারণার সংজ্ঞা, 19 দ্বারা হচ্ছে অন্যের বেশভূষা দিয়ে প্রতারণার শাস্তি, 18 দ্বারা হচ্ছে আমরা এক কথা মনে রাখবো চাকর কেরানি ম্যানেজার বা যার উপর সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমার স্বার্থ আছে সেই ব্যক্তি যদি স্বার্থ পূর্ণ করে তাহলে তার শাস্তি হবে 418 দ্বারা। 420 দ্বারা হইল পর্যায়ক্রমে অসাধুভাবে প্রতারণার উদ্দেশ্যে যখন কোনো ব্যক্তিকে প্রতারণা করে বা ফাঁকি দেয় তাহলে তার শাস্তি হবে কি 420। 421 পাওনাদারদের মধ্যে বন্টন বন্টন করতে গিয়ে সেখানে ফাঁকি দেয় প্রতারণা করে তার শাস্তি 421। 422 দ্বারা হইল সম্পত্তি প্রদানে বাধা দেওয়া। 423 দ্বারা হইল অসত্য দলিল কি করা হস্তান্তর করা, প্রতারণার উদ্দেশ্যে অসত্য দলিল হস্তান্তর করা তার শাস্তি 423। আর 424 হইল দলিল বস্তু যখন কি করে অপসারণ করে বা গোপন করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 424 দ্বারা। এই হইল প্রতারণা সম্পর্কিত অপরাধ। আগামীকালকে ইনশাল্লাহ আমরা এই যে দণ্ডবিধি 19 থেকে শুরু করব।